বিপ্লবের পরে সাধারণত কিছুটা বিশৃঙ্খলা একটা দেশে দেখা দেয়। তার কারণ যে পরিমাণ যারা আগে ছিল, সরকারে ছিল, তারা ক্ষমতা ধরে রাখতে যে পরিমাণ নির্যাতন, যে পরিমাণ গুম খুন করেছে আপনারা নিজেরাই জানেন যে গত 18-20 দিন এই ছাত্রদের উপরে কি পরিমাণ জুলুম করা হয়েছে। আমার বাসার উপর দিয়ে আমি অনবরত র্যাবের হেলিকপ্টার আমি ঘুরতে দেখেছি। এরা মহাখালীতে আপনার সেখান থেকে গুলি করেছে, স্নাইপার দিয়ে গুলি করেছে। মানুষ বাচ্চাগুলোকে রাতের বেলা বিনা ওয়ারেন্টে বাসা থেকে তুলে নিয়ে গেছে, যত্রতত্র তুলে নিয়ে গেছে। আপনারা এও দেখেছেন যে পুলিশের একটা সাজোয়া যান থেকে একটা ছাত্রর মরদেহ ফেলে দেওয়া হচ্ছে। এরকম ক্রূর দৃশ্য পৃথিবীতে আমরা কোথাও অনেক খুব কম দেখেছি। রোমানিয়াতে যখন এরকম চসেস্কুর বিরুদ্ধে আপনার আন্দোলন হয় এবং সেটা সফল হয়, সেখানেও কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল। একটা শাসক অনেকদিন থাকার পর মানুষ যখন অতিরিক্ত ক্ষুব্ধ থাকে তখন কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। এবং সেনাবাহিনী কেবল গত দুপুর থেকে তারা মাঠে নেমেছে আপনি বলতে পারেন। তার মধ্যে 3 বাহিনী প্রধান ব্যস্ত আছেন যে ইন্টারিম গভর্নমেন্টটা কিভাবে হবে সেটা নিয়ে ব্যস্ত। তারা অন্যদিকে হয়তো এরকম নজর দিতে পারছেন না, কারণ এটা সাংবিধানিক বিষয়। আমাদের ইমিডিয়েটলি একটি ইন্টারিম গভর্নমেন্ট লাগবে। আশা করছি সেটা আজকের মধ্যে হয়তো আমরা ফর্ম করতে পারবো, আমাদের দেশে ফর্ম হয়ে যাবে। এখন সেনাবাহিনী সমস্ত জায়গায় তো তারা যেতে পারছে না। আর হচ্ছে যে থানাগুলা অরক্ষিত থেকে যাচ্ছে। এক হচ্ছে মানুষের ক্ষোভ পড়েছে পুলিশের উপরে, অস্বীকার করার উপায় নাই। এক শ্রেণীর পুলিশ যেভাবে দলীয় ক্যাডারের মত মানুষের উপর নির্বিচারে গুলি ছুড়েছে, অত্যাচার করেছে, আমরা সবাই দেখেছি। এটা যদি কেউ বলে যে না এটা করে নাই, সেটা মিথ্যা বলা হবে। তবে এটার মানে এ না যে বাংলাদেশের সব পুলিশ এটা করেছে। বাংলাদেশের 2,50,000-এর মতো পুলিশ আছে, তার মধ্যে 90% পুলিশ এগুলোর সাথে জড়িত না। তারা আদেশ পালন করে নিরীহ গ্রামের মানুষ। দুর্নীতিবাজ এবং ক্যাডারবাজ পুলিশ ছিল যারা অন্যায় বিচার করেছে, খুন গুম করেছে। তাদের বেশিরভাগ পুলিশ কর্মকর্তারা পালিয়ে গেছে। তারা এখন কোথায় আছে পুলিশ সদস্যরাই বলতে পারে না। অফিসার বা কনস্টেবলরা আছে, তাদের কি দোষ? তাদেরকে থানা পাহারা দিতে হবে। থানায় অস্ত্র থাকে, অস্ত্রগুলো লুট হয়ে গেলে অসুবিধা। কালকে অলরেডি বাড্ডা কি ভাটারা থানায় এরকম অস্ত্র কিছু ক্ষুব্ধ লোকেরা নিয়ে গেছে। এই অস্ত্রগুলো বাইরের পাবলিকের কাছে যাওয়া খুবই রিস্কি ব্যাপার। কারণ এগুলো কোর্টে দমন করতে একটা সময় লাগবে, পরিস্থিতিটা আনতে একটা সময় লাগবে। তার কারণ পুলিশ আতঙ্কের মধ্যে কার্যত অকার্যকর হয়ে গেছে। এই সমস্ত রয়ের কাজ না। এইভাবে একটা দেশে এসে এইভাবে এই অরাজকতার মধ্যে বা একটা যখন বিপ্লব হয়েছে, তারা নিজেদের ক্ষতি করার জন্য মানুষের সাথে সেখানে গুলি করবে না, তারা এগুলা করবে না। এগুলো ফালতু বিষয়। তারা তাদের কাজ করবে, তথ্য সংগ্রহ করবে, তারা তাদের দেশের স্বার্থ দেখবে। নতুন যে সরকার আসবে তাদের কাছ থেকে কি রকম এগুলো জানার চেষ্টা করবে। সাভারের বাইপাইল সাভারের দিকে, তাই না? সাভার থানাতে আতঙ্কিত পুলিশরা ছিল, ওখানে বারবার বিক্ষিপ্ত মানুষ আক্রমণ করছিল। তারা আত্মরক্ষার্থে কয়েকবার গুলি ছুড়েছে, তারপরে সেখানে সেনাবাহিনী গিয়েছে। রাতের বেলা তো সেনাবাহিনীকে ওরা হয়তো ঠিক মতো দেখতে পারে নাই। আর আতঙ্কিত মানুষ, এরা পিটিএসডিতেও ভুগছে। আতঙ্কিত মানুষ হয় কি, আপনি যুদ্ধক্ষেত্রে এটা হয় যে সে অযথা গুলি করে দেয়, নিজের মানুষের উপরে গুলি করে দেয়। পুলিশও সেনাবাহিনীর উপরে কিছু গুলি করে দিয়েছে। যাওয়ার পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে সাভার সেনানিবাসে নিয়ে আসছে। আর নিয়ে আসার পরে তাদেরকে যে বসিয়ে রেখেছে, সেই ভিডিওটা কোনোভাবে বের হয়েছে, সেটাকে বলছে রয়ের এজেন্টদের, রয়ের ইয়েদেরকে ধরে নিয়ে এসে আর্মিরা জেরা করছে। এরা রয়ের না, এরা হলো আমাদের পুলিশের সদস্য। আচ্ছা, তারপরে দেখেন আপনার এই যে বাড্ডা থানার এখানে ঘটনা ঘটেছে রাত্রে, যে এখানেও পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়েছে। মানুষ বলছে এগুলা করছে। আপনার রাজারবাগে ধরেন যে পুলিশরা আছে, সেই পুলিশরা তো ঢাকার বেশিরভাগ পুলিশ ধরেন ওখানে গিয়ে এখন আশ্রয় নিয়েছে, সেটা তাদের মেইন জায়গা। এরকম কিছু চলবে, আমাদেরকে সতর্ক হতে হবে। অযথা গুজব ছড়ানো যাবে না। মনে রাখতে হবে যে যে কোনো বিপ্লবের পরে বা এ ধরনের ঘটনার পরে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়, মানুষের ক্ষোভ থাকে, তাদেরকে রেসপন্সিবল হওয়া দরকার। অলরেডি বিএনপির নেতারা এবং অন্যান্য দলের নেতারা তাদের কর্মী সমর্থকদেরকে নির্দেশ দিয়েছেন যে এগুলো থেকে বিরত থাকা দরকার। কিন্তু কিছু দুষ্কৃতকারী হয়তো তারপরে লুটপাট করবেন। যেমন গণভবনে যারা গিয়েছেন, কিছু জিনিসপত্র নিয়ে গেছেন, এই জিনিসগুলো ঠিক হয়নি। বা সংসদ ভবনে এইভাবে ঢোকাটা ঠিক হয়নি। কিন্তু ওই যে কি করবেন, অনেক মানুষ এত ক্ষোভ ছিল যে এই সংসদ আমরা কখনো ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, একটু দেখে আসি। তার সেনাবাহিনীর ব্যাপারটা, সেনাবাহিনীকে সময় দিতে হবে। সেনাবাহিনীর 3 বাহিনী প্রধান এবং সিনিয়র অফিসাররা এখন মূলত ব্যস্ত আছেন যে মিনিমাম যে সরকারি মেইন জায়গাগুলো সেগুলোকে রক্ষা করা, এবং সবচেয়ে আগে হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্টকে বসিয়ে দিয়ে তারা একটু স্বস্তি বোধ করবে। এবং আশা করি আজকে থেকে পরিস্থিতির উন্নতি হবে। আওয়ামী লীগের যে ক্যাডাররা অস্ত্র নিয়ে 18 দিন 20 দিন আপনারা রাস্তায় নেমেছিল, যে হেলমেট বাহিনী, তাদের হাতে অস্ত্র ছিল, আপনারা দেখেছেন। এর মধ্যে টোকাই বাহিনীও ছিল, মুন্নামান্ডাও ছিল, এই যে বিভিন্ন সন্ত্রাসী ধরেন সম্রাট, এদের বাহিনীও ছিল। আপনি কি মনে করেন যে এরা অকস্মাৎ চলে যাবে? এরা কোথাও না কোথাও ঘাপটি মেরে আছে। রাতের বেলা হয়তো একটা জায়গা থেকে, কোন জায়গা থেকে একটা অস্ত্র দিয়ে 4-5টা গুলি করে দিল, একটা আতঙ্ক সৃষ্টি করলো। এগুলো করবে আস্তে আস্তে। এদেরকে হয়তো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে। সে পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এই সমস্ত গুজব, ইন্ডিয়া বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী। বর্তমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারত বাংলাদেশের এই পরিবর্তনের বিরুদ্ধে কখনো চিন্তা করতে পারবে না। ছাত্রদের আন্দোলন শুরু হওয়ার পরে পৃথিবীতে সবচেয়ে প্রথম পশ্চিমবঙ্গের ছাত্র
ছাত্র জনতা আমাদের ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল, তারা মিছিল করেছে, মমতা ব্যানার্জি বিবৃতি দিয়েছিলেন এবং তাদের পত্র পত্রিকা এমনকি আনন্দবাজারের মতো পত্রিকা তারাও এটার পক্ষে দাঁড়িয়েছিল। ইন্ডিয়া টাইমস, তারপরে আপনার দি হিন্দু, এইরকম বড় বড় পত্রিকা এদের পক্ষে কথা বলেছে। তারা রীতিমতো ডক্টর ইউনূসের ইন্টারভিউ নিয়েছে দি হিন্দু। এবং বড় বড় বুদ্ধিজীবীরা পৃথিবীতে যে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীরা যে বিবৃতি দিয়েছে এর বেশিরভাগ হচ্ছে ভারতীয় প্রফেসর এবং বুদ্ধিজীবী। এরা কেন করলো? তার কারণ তারাও এখন বুঝতে পেরেছিল যে বাংলাদেশে কন্টিনিউয়াস অগণতান্ত্রিক শাসন চলতে চলতে এটা কলাপসের পর্যায়ে চলে গেছে, এবং বাংলাদেশে যদি গৃহযুদ্ধ হয় বা কলাপসের পর্যায়ে যায়, মায়ানমারের মতো পরিস্থিতি হয়, বাংলাদেশের সাথে তার সীমানা 4000 কিলোমিটারের বেশি, এটা আরো বেশি। সুতরাং এইখানে তারা ওই রকম পরিস্থিতি হতে দিতে চাবে না। এখানে তারা সৈন্য প্রবেশ করানো একটা দেশে এত সহজ কাজ না। বাংলাদেশে 10 ডিভিশন সৈন্য আছে। বাংলাদেশের 10 ডিভিশন সৈন্যকে যদি আপনার নিউট্রালাইজ করতে হয়, ইন্ডিয়ার 30 ডিভিশন সৈন্য লাগবে। এটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, চীন বর্ডার থেকে এত সৈন্য কখনো আনতে পারবে না, এবং তাদের এটা ইচ্ছাও নেই, তারা এটা করতেও পারবে না। তারা এটা কেন করবে? আরেকটা গন্ডগোল তৈরি করতে এখানে তারা তাদের সৈন্য ঢুকাবে, তখন আমেরিকা, চীন, অন্যান্য দেশ বলবে তুমি কোন আইনে বাংলাদেশে ঢুকেছো, কি জন্য ঢুকেছো? এটা এত সহজ নাই যে মায়ানমারে এত কিছু হয়েছে, ওখানে কি ভারতীয় সেনাবাহিনী ঢুকতে পেরেছে? সম্ভব না। এগুলো বাস্তব। আর আইএসআই, সিআইএ এগুলো সব দেশে থাকে, এদের এজেন্ট সব দেশে থাকে, এটা তাদের কাজ। আমাদেরও গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এরও এজেন্ট অনেক দেশে আছে, এনএসআই এর এজেন্ট অনেক দেশে আছে, আমরাও কাজ করি। তো ওরা এখন যেটা করবে, ওরা দেখবে পরিস্থিতি পর্যালোচনা করবে, দিল্লিতে রিপোর্ট পাঠাবে যে বাংলাদেশে এই ঘটছে, যেমন কারা কারা ইন্টারিম গভর্নমেন্টে থাকতে পারে। ওরা চেষ্টা করবে যে ওদের স্বার্থ কতটুকু ওরা রাখতে পারে। ওদের স্বার্থ এখানে যেমন আছে ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট, বাণিজ্য, পররাষ্ট্রনীতি, এইগুলো জিনিসগুলো ওরা চেষ্টা করবে কতটুকু তারা সুবিধা নিতে পারে। এটা চীনও চেষ্টা করবে তার সুবিধা নিতে, আমেরিকাও চেষ্টা করবে তার সুবিধা নিতে। সুতরাং এই ধরনের গুজব যেন না ছড়ায়। গুজব ছড়ালে হয় কি, আর্মি যারা এখন আছে ওরা ঠিক মতো কাজ করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেনাবাহিনী হয়তো রাতের বেলা কারফিউ দেওয়ার পরে দুষ্কৃতিকারী বা আপনার এই ধরনের যারা খারাপ কাজ করেছে, অস্ত্রধারী যারা আছে, তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করতে পারে। তখন হয়তো সেখানে কিছু গোলাগুলি হতে পারে, সেই শব্দ বিভিন্ন এলাকার মানুষ শুনতে পারে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নাই। সবাইকে আমি মনে করবো যে এখন প্রথম নজর দেন ইন্টারিম গভর্নমেন্টটা হোক এবং শান্তি শৃঙ্খলা ফেরত আসুক। আপনারা বাসায় ফেরত যান, অফিস আদালতে ফেরত যান, একটু নিজেদের মাথাটাকে ওভারওয়েলম করবেন।